আমরা আজকের আলোচনায় আমরা আপাতত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হলো নারী শিশু নির্যাতন দমন। তো আমরা গতকালকে সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 32-এর ক। এই 32-এর কতে কি বলা আছে? এই 32-এর কটি 2020 সনে সংযোজন হয়েছে, তাই না? 2020-এ না? আচ্ছা, তো এই জি স্যার। এই এই 32-এর ক এর বক্তব্যটা হলো যে ধর্ষক এবং ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত নারীর ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন আছে কি নেই। অর্থাৎ আহ কোন ধরনের অপরাধে অভিযুক্ত এবং ভিকটিম উভয়েরই ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক। অর্থাৎ ধর্ষণ সংক্রান্ত অপরাধের কথা এখানে বলা হয়েছে যে তাদের ডিএনএ করা বাধ্যতামূলক। এখন ডিএনএ যে বক্তব্যটা এখানে বলা আছে যে ডিএনএ করা তো বাধ্যতামূলক, আমরা বুঝলাম, কিন্তু তাই বলে কি 32 ধারার কোনো মেডিকেল পরীক্ষা হবে না? বলছে যে না, 32 ধারার পরীক্ষা ছাড়াও, অর্থাৎ সেখানে তাদের মেডিকেল স্বাভাবিকভাবে যে পরীক্ষাটা সেটা ছাড়াও তার ডিএনএ পরীক্ষা করাতে হবে। এটি হলো এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 32 ক ধারার অপরাধ। তো আমরা আজকে উন্মুক্ত যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো যে এই নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে আমাদের কারো কিছু বলার আছে কিনা। তোমাদের কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। নাই স্যার। নাই একটা স্যার। একটা জিনিস আমরা এখানে আলোচনা করিনি, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাথে এখানে গুরুত্বপূর্ণ কোনটা আমরা দেখব যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাথে যদি অন্য কোনো অপরাধ প্রমাণিত হয় সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা কি ব্যবস্থা নেবেন। আর এই 32-এর কয়টা তো আসবেই, স্বাভাবিক, এটা একেবারে আসে বসে আছে। রোল তুমি এটা লিখে নিবা, ঠিক আছে? এটা আসবেই। আমরা চলে আসি শিশু আইন। আমরা শিশু আইনে যে বিষয়টি আলোচনা করব, শিশু বলতে কোন বয়সের ব্যক্তিকে বলা হয়েছে। একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, শিশু শিশু বলতে কাকে বলা হয়েছে। সেখানে এই 4 ধারায় বলা হয়েছে শিশু বলতে বোঝানো হয়েছে কাকে। 18 বছরের, কাকে বলা হয়েছে? 18 বছরের নিম্নে প্রত্যেক ব্যক্তি শিশু। এই তো নাকি? জি স্যার। জি স্যার। অর্থাৎ যদি প্রশ্ন কখনো আসে যে শিশু বলতে কি বোঝেন, কোনো আইনের কথা উল্লেখ নাই, তখন মনে করতে হবে যে শিশু বলতে কি বোঝেন, তার মানে শিশু আইন 2013 নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমরা লিখবো যে শিশু আইন 2013-র 4 ধারায় উল্লেখ করা আছে শিশু বলতে ওই ব্যক্তিকে বোঝাবে যার বয়স কিনা 18 বছরের নিচে, অর্থাৎ 18 বছরের নিচে প্রত্যেক ব্যক্তি শিশু হিসেবে অবহিত হবে। ভালো কথা, আমরা চলে আসি এই এই আইনের 5 ধারায় প্রবেশন কর্মকর্তা বলতে কি বোঝেন, অর্থাৎ কে প্রবেশন কর্মকর্তা। এই প্রশ্নটা যদি এভাবে আসে যে যে স্থানে প্রবেশন কর্মকর্তা পদায়ন করা হয় নাই সেখানে কোন ব্যক্তি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। অর্থাৎ শিশু আইন 2013-র 5-এর 3 ধারায় যে কথাটি বলা হয়েছে যে যেখানে কোনো প্রবেশন কর্মকর্তা ইতিমধ্যে নিয়োগ দেয়া হয় নাই সেখানে সমাজসেবা অধিদপ্তরের যিনি কর্মকর্তা বা সমমান পদের কোনো কর্মকর্তা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন। তার মানে প্রশ্নটা হলো, আমরা যদি 4 ধারায় দেখি শিশু বলতে কি বোঝায়, আর 5-এ বলা হয়েছে প্রবেশন কর্মকর্তা। এখন এই 5-এর মধ্যে যে কথাটি বলা হয়েছে যে প্রবেশন কর্মকর্তা যদি না থাকেন, অর্থাৎ প্রবেশন কর্মকর্তার অনুপস্থিতিতে কোন পদের কর্মকর্তা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন। তাহলে এই শিশু আইন 2013, এই শিশু আইন 2013-র 5-এর 3 ধারায় বলেছে যে স্থানে প্রবেশন কর্মকর্তা নিয়োগ করা হয় নাই সেখানে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন জেলা এবং উপজেলায় কর্মরত সমাজসেবা কর্মকর্তা বা সমমানের অন্য কোনো কর্মকর্তাকে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব অর্পণ করা যাবে বা তিনি পালন করতে পারবেন। তার মানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবে। তাহলে আমরা এই 5-এর 3 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 4 এবং 5-এর 3 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো কথা। প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্মকর্তা আছে। প্রবেশন কর্মকর্তা বলতে বোঝায় ওই ব্যক্তিকে যিনি আসলে একজন সাধারণ সিভিলিয়ানদেরকে বলা হয়, সরকারি কোনো কর্ম মানে পুলিশের বিষয় না এটা। এখানে আমরা চলে আসি, সেটি হলো এই আইনের 13 ধারা, শিশু বিষয়ক ডেস্ক কোথায় অবস্থিত বা শিশু বিষয়ক ডেস্ক বলতে কি বোঝে। আসলে এই শিশু আইন 2013
শিশু আইন 2013 মধ্যে শিশু বিষয়ক ডেস্ক বলতে বোঝায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় প্রত্যেকটি থানায় শিশু বিষয়ক ডেস্ক থাকবে। এবং সেক্ষেত্রে একটা বক্তব্য বলা আছে যে শিশু বিষয়ক ডেস্কের ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছে সেখানে একজন সাব ইন্সপেক্টরকে শিশু বিষয়ক ডেস্কের দায়িত্ব দেওয়া হবে। এই শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে যিনি থাকবেন তিনি শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে অবহিত হবেন। তবে এই শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে নিয়োজিত করার ক্ষেত্রে নারী সাব ইন্সপেক্টরদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। অর্থাৎ নারী যে সাব ইন্সপেক্টর তাকে এই শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে দেওয়ার জন্য অগ্রাধিকার দিতে হবে। তাহলে শিশু বিষয়ক, একটা সেকেন্ড, তো এখানে আমরা যে বিষয়টা আমি বারবার করে বলতে চাচ্ছি এটা আপনার একটু খেয়াল করতে হবে। একটা হলো শিশু বিষয়ক কর্মকর্তা বলতে কি বুঝি, আর একটা শিশু বিষয়ক কর্মকর্তা, আর একটা হলো শিশু বিষয়ক ডেস্ক কোথায় অবস্থিত। শিশু বিষয়ক ডেস্ক অবস্থিত হলো থানায়। এই শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকেই শিশু বিষয়ক কর্মকর্তা বলা হয়ে থাকে। ভালো কথা। যদি কখনো প্রশ্ন আসে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। শিশু বিষয়ক কর্মকর্তা, এখানে কিন্তু প্রবেশন কর্মকর্তার কথা বলা হয়নি। প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্যের কথা বলা হয়েছে এন 6 ধারায়, কিন্তু এখানে বলা হচ্ছে শিশু বিষয়ক কর্মকর্তা। তার মানে কি, শিশু বিষয়ক কর্মকর্তা বলতে বোঝানো হবে পুলিশ কর্মকর্তাকে, এবং তার দায়িত্ব এবং কর্তব্য কি। তো এই দায়িত্ব এবং কর্তব্যের কথা বলা হয়েছে এই শিশু আইন 2013 14 ধারায়। অর্থাৎ 13 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি শিশু বিষয়ক কর্মকর্তা, আর 14 ধারায় বলা হয়েছে যে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য কি। তো সেখানে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে বলা হয়েছে শিশু বিষয়ক মামলার পৃথক নথি করবেন, রেজিস্টার করবেন। হ্যাঁ, রেজিস্টার নথি অনেকগুলো এখানে করবেন। এরপরে বলা হয়েছে যে কোনো শিশু থানায় আনয়ন করা হলে তিনি প্রবেশন কর্মকর্তাকে জানাবেন, শিশুর পিতামাতাকে জানাবেন, তাৎক্ষণিকভাবে মানসিক পরিষেবা প্রদান করবেন, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবেন, শিশুর মৌলিক চাহিদা পূরণের জন্য। আমি সর্বোপরি যে কথাটি বলি, এখানে অনেকগুলো 10 12টার মতো এখানে উদাহরণ দেয়া আছে তিনি কি কি দায়িত্ব পালন করবেন। তো এখানে যে বিষয়টা, এরকম প্রশ্ন আসলে ধারা যদি মনে থাকে আমরা ধারা দিয়ে শুরু করবো। আমাদের ফেল করার কারণটা হলো একটাই, আমরা ধারা ছাড়া শুরু করি। আমরা মনে করি সর্বশেষ আমি ধারাটা ব্যবহার করব। সর্বশেষ ধারা ব্যবহারের ফলে অনেকেই ফেল করে, কারণ দেখা যায় সবার শেষে মনে থাকে না, কিংবা এমন সময় খাতাটা নিয়ে ফেলছে। তো যখনই আমরা কোনো প্রশ্ন ধারা দিয়ে লেখা শুরু করব তখন আমাদের যে সুবিধাটা হবে, আমরা আশাবাদী যে আমরা সেখানে পাশ করব এবং ভালো রেজাল্ট। কি ইমরান, তুমি কত পাইছিলে ইমরান? বলছি স্যার। কত পাইছিলা? বলছি স্যার, বলছি। কত? 40 স্যার, 40 পাইছি। 40? মানে ইংরেজিটা কম বুঝি তো এই জন্য ভেজাল। 40 পাইছো, যাক ভালো। যাক, তাহলে আমরা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য যদি কখনো আসে তাহলে আমরা তত ধারায় দেবো। আর একটা প্রশ্ন হলো 15 ধারা। 15 ধারা হলো যে আহ, বয়স্ক ব্যক্তির সাথে বা কোনো শিশু গ্রেপ্তার হলে শিশুর সাথে বয়স্ক ব্যক্তিদের বিচারের জন্য বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে 15 ধারার বক্তব্যটা হলো যে ফৌজদারি কার্যবিধির যাই কিছু থাক না কেন, প্রাপ্ত বয়স্কের সাথে কোনো শিশুর কখনোই প্রতিবেদন দাখিল করা যাবে না বা চার্জশিট দেওয়া যাবে না। এখন এখানে একটা কথা বলা হয়েছে যে কোনো অবস্থাতেই কোনো শিশুকে সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে তাদের সাথে একত্রিত ভাবে বিচারও করতে পারবেন না। তো এখানে 15 ধারার বক্তব্যটা হলো ফৌজদারি কার্যবিধি আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই কিছু থাকুক না, কোনো অপরাধ সংগঠনের প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে কোনো শিশু জড়িত থাকলে আর সেখানে যে বিষয়টি বলা আছে যে প্রতিবেদন তাদের জন্য আলাদা আলাদা দাখিল করবে। তো শিশুর ক্ষেত্রে আমরা সাধারণত জানি সাধারণত দাখিল করা হয়ে থাকে শিশুর ক্ষেত্রে দোষীপত্র, অভিযোগপত্র না, এটা দোষীপত্র হিসেবে দাখিল করা হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে। যাই হোক, এখন যদি কখনো প্রশ্ন আসে যে ফৌজদারি অপরাধে কোনো শিশুর সাথে কোনো প্রাপ্তবয়স্ক জড়িত থাকলে অনুসরণীয় পদ্ধতি কি, তাহলে আমরা মনে করবো এটা কোন, অর্থাৎ
ফৌজদারি মামলায় যে ব্যক্তিকে ফৌজদারি মামলায় কোনো শিশুকে যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে অন্য জায়গায় কোনো কিছু কিন্তু বলা নেই, কিন্তু 15 ধারার মধ্যে এই কথাটি বলা আছে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখানে কারো কোনো সন্দেহ আছে? এই আমরা যে দুটো না স্যার। তিনটে ধারা, না স্যার। হ্যাঁ, না স্যার। না স্যার। তোমাদের অন্য কারো, রুহুল? না স্যার। আচ্ছা, তো এখানে যে কথাটি বলেছে, কোনো শিশুর সাথে যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তি গ্রেপ্তার হন সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করবে। ভালো কথা। আমরা এখানে মোটামুটি যেটা দেখলাম, যদি কখনো প্রশ্ন আসে যে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে শিশু আইন 2013 অনুযায়ী, শিশু আইন 2013 অনুযায়ী শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে কোন তারিখটি নির্ধারণ করতে হবে, বা আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে, আপনি ফৌজদারি অপরাধের অযোগ্যতা মামলা তদন্তকারী কর্মকর্তা, আপনার এই মামলারই একজন আসামি শিশু, শিশুর বয়স নির্ধারণ করার ক্ষেত্রে কোন তারিখটি আপনি গ্রহণ করবেন। মানে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে তারিখের কথা বলা হয়েছে, যেদিন অপরাধটি সংঘটিত হয়েছে সেদিন শিশুর বয়স কত ছিল। অর্থাৎ সেই তারিখ থেকে তার দিন, তারিখ, বয়সটা গণনা করতে হবে। অর্থাৎ তাহলে যেদিন জন্ম সেদিন থেকে সর্বশেষ, অর্থাৎ যেদিন অপরাধটা সংঘটিত হয়েছে ওই শিশুর বিরুদ্ধে, যে শিশু যে অপরাধটা করেছে ওই দিন তার বয়সটা কত ছিল, তার উপর নির্ভর করবে তার বয়স। তার মানে বলা আছে যে এই আইনের 20 ধারায় বলা আছে যে আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহাই কিছু থাকুক না কেন, আদালতের রায়, আদেশের ভিন্ন রূপ, যাহাই কিছু থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণ করবে অপরাধের সংগঠনের তারিখই হইবে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। তাহলে এখানে একটা কথা বলা আছে, আমাদের অনেকে ভুল করে। একটা হলো বাল্যবিবাহ নিরোধ আইন। বাল্যবিবাহ নিরোধ আইনে এখানে বলা আছে যে তোমার বিয়ার বয়স হয়েছে কিনা, কোন তারিখ থেকে তোমার বয়স মানে কোনগুলা তোমার বিয়ার বয়সের প্রমাণের জন্য সার্টিফিকেট। আর এখানে বলা হয়েছে শিশু, অর্থাৎ একটা শিশুর বয়স কত। তো বলছে এটা প্রমাণ করতে গেলে প্রথমেই যেটা হিসাব করতে হবে, যেদিন অপরাধটা সংঘটিত হয়েছে, অর্থাৎ শিশুর নামে যেদিন একটা অভিযোগ এসেছে শিশুটা যে এই তারিখে সে অপরাধটা করেছে, অর্থাৎ অপরাধ সংঘটনের তারিখ থেকে শিশুর বয়সটাকে গণনা করতে হবে। অর্থাৎ প্রাসঙ্গিক তারিখ হবে ঘটনার, যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকে। এটা শিশুর ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, এখানে শিশুর বয়সের অনুমানের বিষয়টি প্রয়োজন নাই, আমরা যেহেতু পরীক্ষার সাজেশন আলোচনা করতেছি, আমরা 20 ধারাটা এখানে গুরুত্ব সহকারে নিতে পারি। এই প্রশ্নটা স্যার এমসিকিউ তে আসছিল এবার। আসুক। আচ্ছা, এখানে একটা বিষয় বলা আছে যে মামলা দায়ের বা পরিচালনার ক্ষেত্রে এই আইনের বিধানাবলী সঠিকভাবে অনুসরণ শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা প্রবেশক দায়িত্ব পালনে অসাবধানতা। আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে শিশু আইন 2013 অনুযায়ী, শিশু আইন 2013 অনুযায়ী একজন শিশু বিষয়ক কর্মকর্তা তার দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হইলে শিশু আইন 2013 অনুযায়ী তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। অর্থাৎ আমরা জানি এখানে একটা কথা আছে, সেটা হলো যে আহ সাধারণত অন্যান্য আইনে আমরা পুলিশ আইন দিয়ে দেই, এটা দেই সেটা দিই, কিন্তু না, এখানে কথা বলা আছে যে শিশু আইন 2013, অর্থাৎ শিশু আইন 2013-তে এই কথাটা বলেছে যে শিশুর যে সকল বিষয় আছে এ সকল বিষয়ে যদি কোনো ব্যক্তি পালনে গাফিলতি করেন, অসাবধানতা অবলম্বন করেন, বা আদালতের নিকট যদি গোচরীভূত হয় যে তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা এই শিশুর প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করেন নাই, তো সেক্ষেত্রে এই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে, সেটাই বলা হয়েছে এই শিশু আইন 2013-র 22-এর 5 ধারায় বলা আছে। মামলা দায়ের পরিচালনার ক্ষেত্রে এই আইনের বিধানাবলী সঠিকভাবে অনুসরণে শিশু বিষয়ক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালনে কোনো অসাবধানতা, গাফিলতি, ব্যর্থতা শিশু আদালতের নিকট গোচরীভূত হলে আদালত তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রবেশন কর্মকর্তার ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়, এবং পুলিশের ক্ষেত্রে বলা হয়েছে পুলিশ সুপারের নিকট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবে।
এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করতে বাধ্য থাকবে। তার মানে তাহলে এখানে আমরা এই প্রশ্নটা দেখতে পারি যে শিশু আইন 2013 অনুযায়ী, অর্থাৎ শিশুদের প্রতি আইন প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, সেক্ষেত্রে তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নিতে পারেন, এরকম প্রশ্ন আসলে আমরা বুঝবো এই প্রশ্নটি হলো এই শিশু আইন 2013-র 22-এর 5 ধারা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, স্যার বুঝতে পারছি। কারো কিছু বলার আছে এই সম্পর্কে? কি কিছু আচ্ছা, বলার আছে? নাই না? আচ্ছা, যাক, ভালো, আমরা বুঝলাম। আমরা অন্য কিছু আলোচনা করব না, আমাদের এটা প্রয়োজন ছিল, যেটা যেটা প্রয়োজন আমরা সেটা আলোচনা করবো। আমরা চলে আসি শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংঘাটে জড়িত শিশু জামিনে মুক্তি প্রদান। আচ্ছা, এখানে শিশুকে নিরাপদ, শিশুর কার্যক্রমের গোপনীয়তা, বিচার সমাপ্তির সময়সীমা, বাধা নিষেধ। আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে যে শিশু আইন 2013 অনুযায়ী অভিযুক্ত কোন শিশুকে কোন ধরনের দণ্ড প্রদান করা আইনসঙ্গত হবে, বা হত্যা মামলায় জড়িত বা হত্যা মামলায় দোষী সাব্যস্ত কোন শিশুর ক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট শিশুকে কোন ধরনের শাস্তি প্রদান করতে পারবেন, বা কোন ধরনের শাস্তি প্রদান করা আইনসঙ্গত হইবে না, অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে 33 ধারায় বলা হয়েছে, শিশু আইন 2013-র 33 ধারায় বলা হয়েছে 33 ধারায় বলা হয়েছে যে শিশুকে কোনো অবস্থাতেই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাবে না। তবে শর্ত থাকে যে কোনো শিশু যখন এরূপ কোনো মারাত্মক ধরনের অপরাধ সংগঠন করতে দেখা যায়, তজ্জন্য এই আইনের অধীন প্রদানযোগ্য কোনো আটকাদেশ আদালতের মধ্যে পর্যাপ্ত নহে, অথবা আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হন যে শিশুটি এত বেশি অবাধ্য বা ভ্রষ্ট চরিত্রের, তাকে কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা চলে না, তখন আইনানুগ পন্থার মামলাটি সুরা হতে পারে, উহাদের একটিও তাহার জন্য উপযুক্ত নয়, তাহলে আদালত শিশুকে কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের আদেশ দিতে পারেন। হ্যাঁ, এখানে বিষয়টি বলা। এখন প্রশ্ন হলো যে একজন যদি কখনো এই প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয় যে শিশু আইন 2013 অনুযায়ী যে শিশুর বিরুদ্ধে আদালতে আহ, হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের আহ সাক্ষ্য প্রমাণ রয়েছে, আদালত এই ধরনের শিশুকে সর্বোচ্চ শাস্তি প্রদান না করে কোন ধরনের শাস্তি প্রদান করতে পারবেন, তো সেখানে বলা হয়েছে তাকে সর্বোচ্চ 10 বছরের শাস্তি প্রদান করতে পারবেন। এটা নাকি? হ্যাঁ, জি স্যার। শিশুকে জি কয় স্যার, বছর শাস্তি দিতে পারবেন? 10 বছর। 10 বছর। যাক, 10 বছর। হ্যাঁ, হ্যাঁ, 10 বছর। সর্বোচ্চ 10 বছর আটক আদেশ দিতে পারবেন স্যার। এখানে যে কথাটি বলা আছে এখানে, তো এটা তো আর এই ধারাতে না, এটা আর একটা। আমাদের প্রশ্ন হলো এখানে যে কথাটি বলা 34 আছে অর্থাৎ 33-এ বলা আছে যে শিশুকে কোন ধরনের শাস্তি বা কোন ধরনের দণ্ড প্রদান করা আইনসঙ্গত হবে না, সেখানে বলা আছে যে শিশুকে মৃত্যুদণ্ড বা ঠিক যাবজ্জীবন আছে। কারাদণ্ড প্রদান করা আইনসঙ্গত হবে না। 34-এ এসে বলছে যে কোন শিশুকে যদি তাহলে শিশুকে কোন ধরনের দণ্ড প্রদান করা যাবে, তাহলে 34 আছে। তারপরে 33 হলো এই দণ্ড প্রদান করা যাবে না, 34-এ বলছে যে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধে দোষী সাব্যস্ত হলে আদালত তাকে কি শাস্তি প্রদান করতে পারে, বলছে যে সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 3 বছর মেয়াদে শাস্তি প্রদান করে তাকে উন্নয়ন কেন্দ্রে আটক রাখিবার নির্দেশ প্রদান করবেন। তবে আরেকটা বিষয় বলছে যে তার শাস্তিটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো না হয়, সেক্ষেত্রে বলা হয়েছে 3 বছর মেয়াদের আটক আদেশ প্রদান করে শিশুকে উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করতে পারবে। এই বিষয়টি বলা হয়েছে। তার মানে আমরা এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখলাম যে একটা শিশু, এই শিশুকে কোন ধরনের দণ্ড প্রদান করা যাবে না, এবং আরেকটা বিষয় হলো
যে কোনো শিশুর বিরুদ্ধে যদি হত্যাকাণ্ডের অপরাধ প্রমাণিত, সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আদালত ওই শিশুকে মৃত্যুদণ্ডের পরিবর্তে কোন ধরনের দণ্ড প্রদান করতে পারেন? তাহলে মনে করতে হবে সেটি 34 ধারা। আর যদি প্রশ্ন আসে যে একটা শিশুকে কোন ধরনের দণ্ড প্রদান করা আইনসঙ্গত হবে না, তাহলে মনে করতে হবে 33 ধারা। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। কারো কোনো বোঝার বাকি আছে? হ্যাঁ স্যার। নাই। যাই হোক, এটা আমাদের একটু খেয়াল করতে হবে যে এখানে কি কি বিষয়গুলো উল্লেখ করা আছে। তো আসলে ভালো করে বুঝিয়ে না, এখানে আরো কিছু আছে, হত্যা, ডাকাতি, দস্যুতা, এটা ভালো করে দেখো। শিশুদেরকে শাস্তি, যেমন এখানে বলা আছে শিশু আদালতের আদেশ আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, শিশুর আচরণ চরিত্রে ইতিবাচক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিলে হত্যা, ধর্ষণ, দস্যুতা, ডাকাতি ইত্যাদি মামলার কথা বলা হয়েছে। 18 বছর পূর্ণ হইবার সাথে সাথেই তাকে মুক্তি প্রদানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য 18 বছর পূর্ণ হইবার অনন্য 3 মাস পূর্বে সরকারের নিকট সুপারিশ প্রেরণ করতে হবে। অনেকগুলো বিষয় এখানে বলা আছে, কিন্তু আমরা যা করে না দেখি, আমরা দেখি শিশুকে কোন ধরনের দণ্ড প্রদান করতে পারবেন, কোন ধরনের প্রদান করতে পারবেন না। যাই হোক, আমরা আর একটা বিষয় এখানে চলে আসি। সেটি হলো, একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে গ্রেপ্তারকৃত শিশুর প্রতি, এখানে যে বিষয়টি বলা আছে যে গ্রেপ্তারকৃত শিশুর প্রতি গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি। বা আপনি একজন সাব ইন্সপেক্টর, আহ একটা ডাকাতি মামলায় একজন শিশুকে আপনি গ্রেপ্তার করেছেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি, একটা বিষয়। অর্থাৎ এই 44-এর 3, 4, 5, সেটা হলো তুমি গ্রেপ্তার করেছো, তোমার করণীয় কি। আর 45-এর মধ্যে যে কথাটি বলা হয়েছে, তুমি প্রবেশন কর্মকর্তা, একজন ব্যক্তি ধরে এনে তোমার নিকট হস্তান্তর করেছে, তোমার করণীয় কি, দুটো বিষয় আলাদা। তাহলে এখানে যে কথাটি বলা হয়েছে যে তুমি যে তাকে গ্রেপ্তার করেছো, সেখানে তোমার করণীয় কি, একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে শিশু আইন 2013 অনুযায়ী মানে কত বছর বয়সের কোন শিশুকে গ্রেপ্তার করা আইনসঙ্গত নয়, বলছে এই শিশু আইন 2013 বলছে 9 বছরের নিচে কোন শিশুকে গ্রেপ্তার করা আইনসঙ্গত। আচ্ছা, তাহলে গ্রেপ্তারকারী কর্মকর্তা কি করবেন? বলছে কোন শিশুকে গ্রেপ্তার করার পর শিশু গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করবেন এবং তার বয়স নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কে করবেন? যিনি গ্রেপ্তার করেছেন তিনি। তুমি একটা শিশুকে যদি গ্রেপ্তার করে থাকো, এই দায়িত্বটা তোমার উপরে বর্তায়। অর্থাৎ এই যে শিশুটাকে গ্রেপ্তার করা হয়েছে, এই শিশুর প্রতি দায়িত্ব তোমার, তুমি কি কি দায়িত্ব পালন করবা সেটা আমরা আলোচনা করছি। অর্থাৎ শিশু বিষয়ক কর্মকর্তাকে আমরা জানাবো, কিন্তু আমি ধরেছি আমার দায়িত্ব কি। আমার দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এই শিশু আইন 2013-র 44-3 ধারায় বলা আছে যে শিশুকে গ্রেপ্তার করিবার পর গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের কারণ, স্থান, বিষয়বস্তু সম্পর্কে শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করবেন এবং শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় লিপিবদ্ধ করবেন। তবে আরো শর্ত থাকে যে কোনো অবস্থাতেই তিনি কোনো শিশুকে হাত করা বা কোমরে রশি পরাতে পারবেন না বা পরানো যাবে না। 4-এ বলা আছে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ, উক্ত সনদের অবর্তমানে স্কুল সার্টিফিকেট, স্কুলে ভর্তির সময় প্রদত্ত তারিখ সহ প্রাসঙ্গিক দলিলাদি উদ্ঘাটন পূর্বক যাচাই বাছাই করে তাহার বয়স নির্ধারণ পারবে। অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে যে শিশুটাকে আপনি গ্রেপ্তার করেছেন, তার বয়স নির্ধারণের জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা বিষয় বলা আছে যে তবে শর্ত থাকে যে পুলিশ কর্মকর্তার কাছে প্রতীয়মান একজন শিশু বাবদ সকল ক্ষেত্রে চেষ্টা করেও তার্লিক প্রমাণ দ্বারা তাহার বয়স নির্ধারণ করা যায় না, সেক্ষেত্রে শিশু আইনের বিধান অনুযায়ী তাকে শিশু হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে যেমন রাস্তাপথে যে সকল শিশু আছে তাদের তো কোনো জন্ম নিবন্ধন বলো, স্কুল সার্টিফিকেট বলো, কিচ্ছু নাই, যে অবাঞ্ছিত যেগুলো আছে, অর্থাৎ যেগুলো বঞ্চিত শিশু, যারা সুবিধা বঞ্চিত যে শিশুগুলো আছে, এই সুবিধা বঞ্চিত শিশুদের ক্ষেত্রে তার তো কিছুই নেই।
তাহলে কিভাবে বলছে, কোনোভাবে যদি প্রমাণ করা না যায় তাহলে ধরে নিতে হবে সে শিশু। আচ্ছা, তাহলে কথাটা কাকে বলছে? শিশু বিষয়ক কর্মকর্তাকে নয়, যিনি গ্রেপ্তার করেছেন তাকে। সেটি কি কি দায়িত্ব পালন করবেন? তো এরপরে যে কথাটি বলেছে যে এখানে আরেকটা বিষয় এখানে কথা বলা আছে যে সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য উপযোগী কোনো স্থান না থাকলে গ্রেপ্তারের পর থেকে তাকে আদালতে হাজির না করা পর্যন্ত নিরাপদ স্থানে আটক রাখিবার ব্যবস্থা গ্রহণ করবেন। তবে শর্ত থাকে যে নিরাপদ স্থানে আটক রাখবার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে এমন কোন শিশু বা অপরাধী এবং আইনের সংস্পর্শে আসা কোনো শিশুর সাথে রাখা যাবে না। যদি কখনো প্রশ্ন আসে যে যে শিশুকে ফৌজদারি অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, এই ধরনের শিশুকে কি বয়স্ক ব্যক্তির সাথে একই হাজতে রাখা যাবে? বলছে না, রাখার কোনো সুযোগ নাই। আমার কথাটা কি বুঝতে পারছো আমি কি কথাটা বলছি? আমি যে কথাটি বললাম সেটি ছিল, তুমি গ্রেপ্তার করেছো, তোমার করণীয় কি? অর্থাৎ তুমি যে তাকে অ্যারেস্ট করেছো, তোমার করণীয়টা কি? আমি অন্য কারো করণীয়ের কথা চাচ্ছি না, চাচ্ছি তোমার করণীয়, তুমি কি দায়িত্ব পালন করবে। যে আমি তাকে গ্রেপ্তার করব, গ্রেপ্তারের কারণ, বিষয়বস্তু সম্পর্কে, গ্রেপ্তারের স্থান সম্পর্কে শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করব, তার বয়সটা প্রমাণের প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করব, তার বয়স প্রমাণের ক্ষেত্রে যাবতীয় কাগজ, স্কুল সার্টিফিকেট, ভর্তির সময় যে কাগজপত্র, এগুলো আমি গ্রহণ, মানে তার সঠিক বলে বিবেচিত করব। আর যদি না পাই তাহলে ধরে নেব সে শিশু। এরপরে যে কথাটি বলা আছে যে যে শিশুকে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তার কিন্তু শিশুর সাথে যদি কোনো বয়স্ক ব্যক্তি গ্রেপ্তার করা হয়, তাকে কোনো অবস্থাতেই প্রাপ্তবয়স্কের সাথে একই হাজতে বা যে শিশুটার সাজা হয়েছে তার সাথে রাখা যাবে না। তাহলে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব নয়, এ দায়িত্বটা কার? তুমি গ্রেপ্তার করেছো, তোমার। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আমাদের মাঝে এখানে একটা মারাত্মক ভুল হয়। 44-এর বেলায় 45 লাখে, 45-এর বেলায় 44 লাখে, কি আইনুল তাই না? আইনুল? জি স্যার, হয় স্যার। আবার 45 সাথে সাথে স্যার 14 ধারাও মিক্সার হয়ে যায়। 14 ধারার বক্তব্যটা হলো শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। আর 45-এর বক্তব্যটা হলো যে থানায় যদি গ্রেপ্তার করে কোনো শিশুকে আনায়ন করা হয়, সেক্ষেত্রে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব কি। ওখানে সরাসরি বলা আছে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। আর এখানে বলা আছে যে কোনো শিশুকে থানায় আনায়ন করা হলে শিশু বিষয়ক কর্মকর্তা কি দায়িত্ব পালন করবে। তার মানে এখানে থানার কথাটা উল্লেখ করা থাকবে, আর ওখানে বলা আছে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব কি। তো এখানে পার্থক্যই বোঝা যাচ্ছে। কি আইনুল, ঠিক আছে? জি স্যার। এ সম্পর্কে কারো কোনো বক্তব্য আছে? আছে নাকি? কি তাড়াতাড়ি বলো, কিছু আছে? না। নাই। না। আচ্ছা, শিশু জামিনের ক্ষেত্রে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই কিছু থাকে না কেন, কোন শিশুকে গ্রেপ্তার করিবার পর এর অধীন মুক্তি প্রদান বা বিকল্প পন্থায় প্রেরণ করা, তাৎক্ষণিকভাবে আদালতে হাজির করা সম্ভব না হলে শিশু বিষয়ক কর্মকর্তা শিশুটিকে কি করবেন? তার মানে 52 ধারাটা সম্পূর্ণ পুলিশের উপর নির্ভর করে। এখানে মাঝে মাঝে প্রশ্ন আসে যে ক নামক পুলিশ অফিসার ফৌজদারি অপরাধে একজন শিশুকে গ্রেপ্তার করে জামিন প্রদান করেন নাই। তার মানে এখানে যে কথাটি বলা আছে সেটি হলো যে অন্য কোনো আইনে যাহাই কিছু থাকুক না কেন, কোন শিশুকে গ্রেপ্তার করিবার পর এ আইনের অধীন মুক্তি প্রদান বা বিকল্প পন্থায় প্রেরণ করা অথবা তাৎক্ষণিকভাবে আদালতে হাজির করা সম্ভব না হলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুটিকে ক্ষেত্রমত তার পিতামাতা এবং তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা ইত্যাদি, আহ, ও অর্থাৎ তার বর্ধিত পরিবারের সদস্যকে অবহিত করবেন এবং জামানত অথবা শর্ত সাপেক্ষে বা জামানত ব্যতীত জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। ভালো কথা। এখানে কোন শিশুকে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধ জামিনযোগ্য বা জামিন অযোগ্য কিনা তা শিশু বিষয়ক কর্মকর্তা বিবেচনা করবেন না। অর্থাৎ শিশুকে জামিন প্রদানের ক্ষেত্রে এখানে কথাটি বলা হয়েছে। এরপরে বলা আছে যে কোনো অপরাধের প্রকৃতি গুরুতর বা ভিন্ন প্রকৃতির হলে বা জামিন প্রদান
করা হলে, উক্ত শিশুর সর্বোত্তম স্বার্থের পরিপন্থী হলে, জামিন প্রদান করা হলে শিশু কোনো কুখ্যাত অপরাধীর সহচর লাভ করতে পারে, নৈতিক বিপদের সম্মুখীন হতে পারে, বা জামিন প্রদান করা হলে ন্যায় বিচার উদ্দেশ্য ব্যাহত হতে পারে, আশঙ্কা থাকলে শিশু বিষয়ক কর্মকর্তা সমস্ত শিশুকে মুক্তি প্রদান করিবেন না। তার মানে এখানে দুটো বিষয় বলা আছে। প্রথমে বলছে কখন কি কারণে একজন শিশুকে জামিন দিতে পারে শিশু বিষয়ক কর্মকর্তা, এবং কখন জামিন দিতে পারেন না, বা জামিন প্রদান না করলে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাখ্যা আলোচনা করো। অর্থাৎ 52 ধারা, এই শিশু আইন 2013 52-তে বলা আছে, 52-এ হলো যে তাকে জামিনের বিষয়টি সংক্রান্ত বলা হয়েছে, আর 52-3-এ বলা হয়েছে যে না, এরকম অপরাধের ক্ষেত্রে তার জামিন মঞ্জুর না করলেও কোনো অপরাধ হইবে না। এরপরে চাইরে যে কথাটি বলা আছে যে গ্রেপ্তারকৃত শিশুকে জামিনে মুক্তি প্রদান না করা হলে শিশু বিষয়ক কর্মকর্তা গ্রেপ্তারের পর আদালতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ভ্রমণ ব্যতীত 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট শিশুকে আদালতে হাজির করিবার ব্যবস্থা গ্রহণ করবেন। থানা হতে জামিন হয় নাই এমন কোন শিশুকে আদালতে উপস্থাপিত করা হলে শিশু আদালত তাকে জামিন প্রদান করে, সেটা আদালতের বিষয়। কিন্তু এখানে পুলিশের যে কথাটি বলা হয়েছে 52-4 পর্যন্ত, সবগুলো পুলিশের কাজ। তাহলে এখানে প্রথমে বলা আছে শিশুকে জামিন দেওয়া যাবে, এরপরে বলা আছে যে তার অপরাধটি যদি জঘন্য হয় সেক্ষেত্রে জামিন নাও দেওয়া যেতে পারে, বলছে জামিন না দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর চাইরে এসে বলছে জামিন যে আপনি দিলেন না, তাহলে কি করবেন আপনি? 24 ঘন্টার মধ্যে আপনি আদালতে তাকে সোপর্দ করবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন না বোঝে নাই? বুঝতে পারছি স্যার। কি আবু সালেহ কোনো বক্তব্য? না স্যার, বুঝতে পারছি। বক্তব্যটা হলো এরকমই যে আপনি একটা শিশুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পরে জামিন আপনি প্রদান করতে পারবেন? তো বলছে যে জামিন যোগ্য জামিন অযোগ্য এটা চিন্তা করার কোনো সুযোগ নেই, আপনি তাকে জামিন দিবেন। আর যদি জামিন না দেন তারও কিছু ক্ষেত্র দেওয়া আছে। আমরা 53-তে আসি, আইনের সংস্পর্শে আসা শিশু সম্পর্কে অবহিত করিবার দায়িত্ব। যে কোনো শিশুর কথা বলা হয়েছে, আইনের সংস্পর্শে থাকলে যদি আসে তাও, অর্থাৎ একটা শিশুকে আপনি রাস্তায় পেলেন, আপনার কি দায়িত্ব? এখানে শিশুর অনেক কিছু বিষয়টি বলা আছে। শিশুর প্রতি যৌন পল্লীতে শিশু রাখিবার অনুমতির দণ্ড, সংবাদ মাধ্যমে গোপন তথ্য ইত্যাদি, শিশুর আগ্নেয়াস্ত্র বহনকারী, আমাদের এখানে আর কিছু নাই, পুলিশ কর্তৃক শিশুকে প্রেরণ। তবে আমাদের একটা বিষয় আছে এখানে, সুবিধা বঞ্চিত শিশু বলতে কি বোঝেন, বা কোন ধরনের শিশুকে সুবিধা বঞ্চিত শিশু হিসেবে গণ্য করা হয়েছে, অর্থাৎ 89 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? তাহলে এই শিশু আইন 2013 আমরা কোন কোন ধারাটা গুরুত্বপূর্ণ নিলাম? 4 ধারা, 5 ধারা বাদ দিলাম, 4 আমরা নিলাম। এরপরে আমরা কোথায় চলে আসব? 13 ধারায়, 14 ধারায়, 15 ধারায়, আসলাম 20 ধারায়। এরপরে আমরা আসলাম কোথায়? শিশুদের ক্ষেত্রে আমরা বেশি ভাই, আমরা 22, 22-এ 3 আছে এখানে, 33 আছে, 34 আছে, আমরা মনে করলাম। এরপরে না, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হলো 44 এবং 45। তার মানে আজকের আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো 13, 14, 44, 45, 52। ক্লিয়ার? 13, 14, 44, 45, 52, এটি হলো আজকের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা আগামী পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এই 5টি ধারা। যাই হোক, আমরা আপাতত এখানে সমাপ্ত করব। আর কারো কিছু বলার থাকলে সেগুলো বলো। আমরা কালকে দেখি কন্টিনিউ করতে যাই স্যার যেগুলো সকালে হ্যাঁ বলো। স্যার সকাল কয়টায় ক্লাস স্যার? 7টায়, সকাল 7টায়, 7টায়। সকাল 4টায়। হ্যাঁ 7টায়। বলো কারো স্যার, কিছু। হ্যাঁ বলো। 81 আর 28 স্যার। হ্যাঁ 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 ধারা 81 আর 28। হ্যাঁ 28 ধারা আর 81 ধারা স্যার, ছবির গোপনীয়তা রক্ষা। হ্যাঁ
না, এটা হলো এখানে গোপনীয়তা রক্ষা রক্ষা বলতে শিশুর যে আদালতে যে বিচারটা হচ্ছে এই বিচারের গোপনীয়তা রক্ষা। আর 81 ধারায় বলা আছে শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। বুঝতে পারছো? জি স্যার। এখানে 28 ধারায় বলছে যে যে কথাবার্তা যেগুলো আসছে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে এগুলো প্রকাশ করা যাবে না। আর ওখানে তার পরিচয় প্রকাশ করা যাবে না। বিষয়টাকে বুঝতে পারছো? অর্থাৎ একটা শিশুকে কোন ধরনের অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে এটা প্রকাশ করার সুযোগ নেই। এটার গোপনীয়তা রক্ষা করতে হবে। আমার কথাকে বুঝতে পারছো? জি স্যার। আর 81-তে বলা আছে সে সাক্ষী হোক আর আসামি হোক কোন শিশুর ছবি প্রকাশ করা যাবে না বা পরিচয় পায় এরকম কোনো কিছু প্রকাশ করা যাবে না। হ্যাঁ, ইমরান খান কিছু বলো, কার কি বলার আছে? ইমরান খান কিছু বলার আছে? না স্যার, কিছু বলার নাই স্যার। স্যার, হ্যাঁ, স্যার সাক্ষ্য আইনের একটা একটু প্রশ্ন জানার ছিল স্যার। বলো। স্যার, কে স্বীকৃতি প্রদান করতে পারে? আর কারো কিছু আছে বলার? কি? তো তোমাদেরকে আমরা বললাম না যে তোমরা ছোটখাটো কিছু প্রশ্ন নিয়ে আসবা যেগুলো আমাদের সবারই জানা প্রয়োজন? কি শহীদ স্যার, কিছু হ্যাঁ বলো, রাশেদ বলো, তুমি বলো। স্যার আরেকটা বিষয় বলি স্যার, ওই যে আহ, ক নামক ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে 2 দিন পরে মারা যায়। এই পোস্টমর্টম রিপোর্ট কিভাবে প্রাসঙ্গিক হবে স্যার? এই এই বিষয়টা শোনো, এখানে সিআরপিসির বক্তব্য বলা আছে। সিআরপিসি তে এই কথাটা বলা হয়েছে পোস্টমর্টম রিপোর্টের বিষয়টি। স্যার যদিও তো 509 এর কস। হ্যাঁ, সিআরপিসি তে বলা হয়েছে। সিআরপিসির আমরা ওই জায়গাটা যাব কয়েকটা এখন। অর্থাৎ সিআরপিসি হবে না সাক্ষ্য আইন হবে, এটা একটা তোমার মানে দ্বিমত সৃষ্টি করে, তাই না? জি স্যার, এটা কি দ্বিমত বলবো স্যার, সৃষ্টি করে স্যার, এটা সিআরপিসি কন্টেস্টেশন। কিভাবে করা যাবে? এখানে আসছিলেন স্যার। বলা হ্যাঁ, এটা প্রশ্ন পরীক্ষায় আসছিল মনে হয় একবার, তাই না? জি স্যার, করে আসলে সিআরপিসি অনুযায়ী আলোচনা করুন। তখন স্যার 509 পর। এখানে একটা বক্তব্য আছে, এটা মূলত কিন্তু সাক্ষ্য আইনের প্রশ্ন চলে আসে। এই জন্য সিআরপিসি দিচ্ছে যাতে সাক্ষ্য আইনে কেউ না যায়, কিন্তু আমাদের কিছু কিছু ছাত্র সাক্ষ্য আইনে দিচ্ছে, সিআরপিসিও দিচ্ছে, তাই না? সঠিক স্যার। হ্যাঁ। আর কিছু কারো বলার আছে? আজকে তোমাদের ক্লাসটা আমি দেরিতে নিলাম, এই জন্য একটু কাজ ছিল বাসায়, একটু ঝামেলা ছিল। জামিন দিতে পারে শুধু 52 একটাই স্যার? কিসের পুলিশ? মানে শিশুর জামিন দিবে শুধু 52 হ্যাঁ, একই শিশু স্যার? জামিনের ক্ষেত্রে 52 ধারার কথা বলা হয়েছে। আর 29 আর 35 আছে স্যার, এটা তো মানে আদালতে এগুলো আদালতের। সাইফুল কিছু বলার আছে? সাইফুল রংপুর। না স্যার। আমাদের ঝালকাঠির সাইফুল মনে স্যার, হয় 29 পাইছে। হ্যাঁ বলো। স্যার একজন সাক্ষীর প্রতি স্যার গ্রেপ্তারি পরোয়ানা তামিলের পদ্ধতি কি আছে স্যার? সাক্ষীর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা না, সাক্ষীর প্রতি অজামিনযোগ্য পরোয়ানা দেওয়া হয়, আটক করার পরোয়ানা দেওয়া হয় 90 ধারা। জি স্যার। বুঝতে পারছো? যেটা জি আমাদের স্যার। ইয়াতে আসে NBWW। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, এখানে স্যার বলে একশো স্যার একাত্তরটা জামিনের থেকে কোনো বিভিন্ন নীতি ছিল না। ধরনের 171 সিআরপিসি। 71টা তা না, 71-এ বলা আছে সাক্ষীকে গ্রেপ্তার করা যাবে কি যাবে না। সিআরপিসির 171 ধারার বক্তব্যটা হলো সাক্ষীকে গ্রেপ্তার করা যাবে কি যাবে না, এবং সাক্ষীকে মানে সাক্ষীকে আসামির মতো আচরণ করা যাবে কি যাবে না, সেটা হলো এই 171 ধারার প্রশ্ন। আমার কথা কি বলছে, বুঝতে পারছো? জি স্যার। একজন সাক্ষীকে, একজন পুলিশ অফিসার কি সাক্ষীকে গ্রেপ্তার করতে পারেন? তা বলছে সাক্ষীকে গ্রেপ্তার করা যাবে কিন্তু আসামির ন্যায় তাকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ একজন আসামি যেভাবে তাকে আসামিকে আটক করা যায় সেভাবে একজন সাক্ষীকে আটক করা যাবে না। বলছে যে সাক্ষী আদালতে যেতে চাচ্ছে না, অর্থাৎ এখানে 171 ধারায় বলা আছে যে
সাক্ষীকে পুলিশের সাথে যেতে বাধ্য করা যাবে না, তুমি আমার সাথে চলো সাক্ষ্য দাও গিয়া, এটা বাধ্য করা যাবে না। এরপরে বলা আছে যে আহ, এমনকি এখানে, আচ্ছা, ফরিয়াদি বা সাক্ষীকেও বাধা প্রদান করা যাবে না। তবে আরেকটা কথা বলা আছে যে বাধা প্রদান করা যাবে না, অসুবিধা ফেলা যাবে না, বা নিজের মুচলেখা ব্যতীত তাকে হাজিরের জন্য জামানত দাবি করা যাবে না। অবাধ্য ফরিয়াদি বা সাক্ষীকে হেফাজতে প্রেরণ করা যাবে, তবে যে সাক্ষীটা অবাধ্য তাকে হেফাজতে প্রেরণ করা যাবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, যেটা যে সাক্ষী অবাধ্য আর কি স্যার, তাকে হেফাজতে প্রেরণ করা যাবে। অবাধ্য সাক্ষীকে আদালতে হাজির করার জন্য আদালত কি ব্যবস্থা নিতে পারে? তো এই অবাধ্য সাক্ষীটাকেই সিআরপিসির 90 ধারা অনুযায়ী আদালত একটা পরোয়ানা দেন। আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার স্যার। তাহলে স্যার 90 ধারা যদি পরোয়ানা জারি করে তাহলে 171 ধারা গ্রেপ্তার করবে? 171-এ গ্রেপ্তার করতে পারবেন না, তাকে হেফাজতে নেওয়ার জন্য আপনি আটক করতে পারবেন। গ্রেপ্তার ঠিক আছে আলাদা স্যার। জিনিস। গ্রেপ্তার কথাটার মানে কি? স্বাভাবিকভাবে তোমার যে চলাচল, তোমার যে ব্যক্তিগত স্বাধীনতা, এই স্বাধীনতা গ্রেপ্তারের ক্ষেত্রে থাকবে না। তো সাক্ষীর বুঝছি স্যার। বেলায় এটা প্রযোজ্য না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার স্যার, তাহলে 2টা ধারা হয়ে গেছে। যে পুলিশের সাথে সাক্ষীকে যাইতে বাধ্য করা যাবে না, তাহলে তাকে কিভাবে পুলিশ হেফাজতে ওই যে 90 ধারা বলা আছে, তখন 71 ধারায় এক কথা বলছে, 90 ধারা আর এক কথা বলছে, বোঝা নাই? জি স্যার, এই জন্যই তো। 71 বলছে আবার তার মুসলিকাও নেওয়া যাবে, বোঝা নাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার এই বিষয়টা, এই মনে হয় প্রশ্নটাই ভুল করা আছে। বলা আছে যে এই সাক্ষী গ্রেপ্তার প্রক্রিয়া বর্ণনা করুন। সাক্ষীকে গ্রেপ্তার প্রক্রিয়া, কোন সাক্ষীকে গ্রেপ্তার প্রক্রিয়া? সাক্ষীকে তুমি তো গ্রেপ্তার করতে পারবে না। কারণ কি জানো, অবাধ্য সাক্ষীকে আটক করা যাবে, আটক আর গ্রেপ্তার তো এক না। আমি তো স্যার সেটাই বলতেছি, আমি ওর সাথে তর্ক বিতর্ক হয়েছে, সে বলতেছে সাধারণ আসামির ন্যায় গ্রেপ্তার প্রক্রিয়া যেভাবে হবে সাক্ষীকে সেভাবে হবে। আমি বলছি এটা ওইটা তো হতে পারে যারা না। আইন জানে না তাদের ক্ষেত্রে শোনো, 90 ধারা কি বলা আছে? বলা আছে 68 ধারা অনুযায়ী যে ব্যক্তিটাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়েছে, তো ধারণা করা হচ্ছে এই লোকটা আদালতে সাক্ষী দিবে না, এই জন্য আত্মগোপন করে আছে বা লুকিয়ে আছে যাতে আদালত তাকে খুঁজে না পায়। তখন আদালত এই ব্যক্তিটাকে হাজির করিবার নিমিত্তে আদালত কি করবেন, সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা ইস্যু করবেন, যেটা আমরা সাধারণত থানায় পাই লাল কালি দিয়ে, NBWW, নন বেলেবল উইটনেস ওয়ারেন্ট, অজামিনযোগ্য সাক্ষীর প্রতি পরোয়ানা। এখানে কিন্তু নট অ্যারেস্ট ওয়ারেন্ট। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, 71-এ তাই বলা আছে। আরে NBWW কি? এই পরোয়ানাটা দেওয়া হয় 90 ধারায়। সেখানে বলা থাকে নন বেলেবল উইটনেস ওয়ারেন্ট, অর্থাৎ অজামিনযোগ্য সাক্ষীর প্রতি পরোয়ানা। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এটার সাথে এটা তো মিল নাই। তুমি তাহলে কি হচ্ছে স্যার ওই প্রশ্নটা করা ভুল না স্যার? তাহলে ওই প্রশ্নটা, যে প্রশ্নটা করছে গ্রেপ্তারের প্রক্রিয়া, সাক্ষীর গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা সাক্ষীকে করুন, এই গ্রেপ্তারের প্রশ্নটাই তো ভুল। প্রক্রিয়া বর্ণনা করলে, শোনো, আমরা লিখবো যে সিআরপিসি 90 ধারায় উল্লেখ করা আছে, যখন কোনো সাক্ষী আদালতে হাজির না হন, ইচ্ছাকৃত হাজির হবে না হয়, সেক্ষেত্রে আদালত যদি মনে করেন যে এই সাক্ষীটা সাধারণত আদালতে হাজির হবে না, সেক্ষেত্রে আদালত এই সাক্ষীটাকে গ্রেপ্তার করে বা আটক করে, এই সেখানে যে কথাটি বলা আছে 90 ধারায় তাকে পরোয়ানা দেওয়া যাবে, বলছে গ্রেপ্তারের জন্য পরোয়ানা ইস্যু করতে পারবেন 90 ধারা অনুযায়ী, 171 না। কিন্তু এখানে কথাটা হলো, তাকে গ্রেপ্তার বলতে কি, তাকে আসামির ন্যায় গ্রেপ্তার করা কোনো অবস্থাতেই যাবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আপনি তো আসামিকে লাগালে হাত করা, রশি মশি সবকিছু লাগাতে পারবেন, হাজত খানায় রাখতে পারবেন, তাকে পারবেন না, কেন অন্যান্য আইনগুলো তাকে সমর্থন করে না। তো 90 ধারায় এই ব্যক্তিটাকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবে না। সমন ইস্যু করার পূর্বে অথবা পরে হাজির হইবার জন্য নির্ধারিত সময়ের পূর্বে আদালত যদি বিশ্বাস করিবার কারণ থাকে যে সে পলায়ন করেছে, সে সমন মান্য করবে না, অথবা, অর্থাৎ আদালত যদি, আচ্ছা, অথবা সে আদালতে হাজির হতে ব্যর্থ হবে, সেক্ষেত্রে
আপনি কি করতে পারবেন? আদালত এই 90 ধারা অনুযায়ী এখানে বলা আছে, যে ক্ষেত্রে আদালত এই বিধির দ্বারা কোনো ব্যক্তিকে হাজির হইবার জন্য সমন করতে ক্ষমতাপ্রাপ্ত, সেক্ষেত্রে লিখিত কারণ লিপিবদ্ধ করে তাকে গ্রেপ্তারের পরোয়ানা ইস্যু করতে পারবেন। কিন্তু সাক্ষীকে গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। শুধু এই সমস্ত প্রশ্ন আর ফাও কথা পড়ো না, অযথা পড়ে মাথাও নষ্ট করো না, ঠিক আছে? এগুলো মনে হয় ফাও কিছু গ্রুপের প্রশ্ন আসে নাকি? না স্যার, এটা ইন্সপেক্টরশিপের প্রশ্ন। ইন্সপেক্টরশিপের প্রশ্ন আমি বহু পাইছি। কত বছর আগের ইন্সপেক্টরশিপের প্রশ্ন বলো তো? জানি না স্যার, আমিও দেখছি এর আগে, পড়ি সমস্ত নাই। এগুলো সব বাদ দাও। এই পরীক্ষা আসলে বহু রকমের ফাও গল্প হয়। ওই যে ওই তোমরা বললা না যে পুরাটা এমসিকিউ চলে আসছে, পরে দেখলা কিছুই হয় নাই। তো আর কিছু বলার আছে এখানে? স্যার, হ্যাঁ। কিছু কিছু প্রশ্ন স্যার আধ্যাত্মিক আধ্যাত্মিক প্রশ্ন আসে স্যার, না, এই 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 সেগুলো স্যার। জিনিসগুলো আধ্যাত্মিক কোনো প্রশ্ন না। শোনো, একটা সাক্ষীকে এখানে 90 ধারার কথাটাই বলা হচ্ছে যে NBWW, নন বেলেবল উইটনেস ওয়ারেন্ট, অজামিনযোগ্য সাক্ষীর প্রতি পরোয়ানা, নট অ্যারেস্ট ওয়ারেন্ট। তো এই যে তাকে আটকের যে পরোয়ানাটা দিল, আদালত ইস্যু করতে পারেন। তো এখন একজন সাক্ষীকে গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। সাক্ষীকে কোনো অবস্থাতে আসামির ন্যায় গ্রেপ্তার করা যাবে না। পদ্ধতিটা হলো, সাক্ষীর নামে 90 ধারায় যদি কোনো ওয়ারেন্ট দেওয়া হয়, তাহলে মামলার ধার্য তারিখের পূর্বের দিন, অর্থাৎ যেদিন সাক্ষী আছে তার আগের দিন তাকে আপনি আটক করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছো? না জি বোঝো নাই? স্যার, এই জিনিসগুলো খেয়াল করতে বুঝছি হবে। স্যার। এটা একটা নিয়ে মাথা ঘামার কিছু নাই। এগুলো প্রশ্ন আবার আসবে, আবার যাবে। এটা পাবা না পরীক্ষায়, বলো তোমরা। এটা পরীক্ষায় আসবে না, চিন্তা করো না। কারো কিছু বলার আছে তোমাদের? অন্য কিছু? স্যার, হ্যাঁ। দস্যুতা সংঘটনকালে যদি কারো মৃত্যু ঘটায়, সেক্ষেত্রে কি 302/392 আসবে স্যার? 392 হবে, হ্যাঁ, 302/392 হবে। আর কারো কিছু? স্যার, এটা তো আপনার কথা আমরা মামলা রেকর্ড করছিলাম স্যার, আমি একবার সাজেশন দিয়েছিলাম তো, ওই যে এই যে প্রশ্নটা করলো তাকে একজনে। বলেছে আদালত কি স্যার, আদালত কি ধরে বসছিল নাকি? না না স্যার, আমি আপনারা ফোন দিলাম না স্যার, ফোন দিয়ে এটা সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ। না, পরে আদালত কোনো সমস্যা করে নাই তো? না না স্যার, এটা ঘটে নেই। গেছিল মূলত চুরি করতে, যাইয়া মহিলারা একলা পাইয়া দাঁত দিয়ে খুব দেওয়া মাইরা চলে হ্যাঁ, গেছে চুরি পরে। করতে গিয়ে যদি কাউকে হত্যা করে, তখন তো চুরি থাকে না, সেটা তো তখন দস্যুতায় পরিণত। যাক, আর কারো কিছু বলার আছে? আচ্ছা, কি কারো কিছু বলার না থাকলে আমরা শেষ করি। তো সবাই ভালো থাকো। সকাল 7টায় ক্লাস, সবাই যথাসময়ে চলে আসবা। আমি আবারও বলছি, পরীক্ষা যেহেতু সামনেই, যে ছোটখাটো কিছু কিছু বিষয় জানার জন্য অবশ্যই চেষ্টা করবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।